This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি দমদার 10। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, নেপালের ব্যাটন যাচ্ছে সুশীলা কার্কির হাতে। সুশীলার অন্তর্বর্তী প্রধান হওয়া কার্যত নিশ্চিত। সুশীলাকে খোলাখুলি সমর্থন বলেন্দ্র শাহ। সুশীলা কার্কিকে সমর্থন আমেরিকার। বলেন্দ্রর প্রস্তাবকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প। सुशीला कार्की अंतरिम प्रधानमंत्री के तौर पर शपथ ले सकती है और उसके बाद कुछ प्रोटेस्टर्स ऐसे थे जो इस बात को लेकर विरोध कर रहे थे, क्योंकि हमें एक बुजुर्ग नेता नहीं चाहिए, हमें एक यंग लीडरशिप चाहिए। लेकिन बालेन शाह के समर्थन करने के पोस्ट के बाद वो जेनजीज जो विरोध में उतरे थे वो अब शांत हो गए। बालेंद्र ने समझाया कि ये एक अंतरिम सरकार है, मौजूदा व्यवस्था को हैंडल करने के लिए एक परमानेंट गवर्नमेंट नहीं है। नेपाल की संसद को भंग करना है, व्यवस्था को संभालना है, नेपाल को आगे चुनावों में ले जाना है और चुनावों के जरिए नेपाल को अगले 5 साल के लिए प्रधानमंत्री मिलेगा। इसलिए हम एक अंतरिम सरकार को समर्थन दे रहे हैं जो एक निष्पक्ष चुनाव की प्रक्रिया को पूरा करेगी। और फिलहाल उस पोस्ट के बाद अब जो थोड़ा बहुत विरोध उनके नाम पर था भी वो शांत हो गया है। माना जा रहा है कि सुशीला कार्की के नाम पर अब किसी तरह का गतिरोध नहीं है। वो अंतरिम प्रधानमंत्री के तौर पर शपथ लेंगी, अपनी कैबिनेट को बनाएंगी और नेपाल को अब आगे कैसे हैंडल करना है वो सब कुछ करेंगी। तो क्लियर पिक्चर हो चुकी है, सुशीला कार्की ही नेपाल की अगली अंतरिम प्रधानमंत्री के तौर पर शपथ ले रही है। দুদিন লাগাতার হিংসার পর আজ থমথমে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে ৩০ আর ইতিমধ্যেই দেশের শাসনভার হাতে নিয়েছে সেনা। নতুন করে অশান্তির চেষ্টা হলে কড়া হাতে দমনের বার্তা। কাঠমান্ডু জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, নেমেছে সাজোয়া গাড়ি, জারি রয়েছে কারফিউ। এদিকে আপনাদের জানাই, নেপালে যেরকম কারফিউ চলছিল এবং সেই কারফিউ সময়সীমা বাড়লো আগামীকাল সকাল পর্যন্ত নেপাল জুড়ে কারফিউ। দীপ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীপ, যেটা আমরা পরশু সন্ধ্যে থেকে দেখেছিলাম যে খানিকটা আন্দোলন স্থিমিত হলেও গতকাল সকাল থেকে আবারও বিদ্রোহীদের বিক্ষোভ আরও বেড়ে যায়, কিন্তু তারপর ধীরে ধীরে শান্তির দিকে এগোচ্ছে নেপাল। কিন্তু কারফিউর কেন সময়সীমা বাড়ানো হলো, কি জানা যাচ্ছে? দেখো, নেপাল জুড়ে এই যে প্রতিবাদ আন্দোলন, সেই প্রতিবাদ আন্দোলন ওলি সরকারকে পদচ্যুত করার পরে মনে করা হয়েছিল যে খানিকটা স্থিমিত হবে, কিন্তু এই মুহূর্তে নেপালের একাধিক জায়গাতে মূলত লুটপাট চলছে, যাকে বলে মানে দোকান ভাঙচুর করা হচ্ছে, দোকানের ভিতর থেকে, শোরুমের ভিতর থেকে ঢুকে জিনিসপত্র লুট করা হচ্ছে, বড় বড় হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যাকে বলে সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হচ্ছে। আর সম্ভবত এই কারণেই এখনো পর্যন্ত নেপাল জুড়ে যে কারফিউ, সেই কারফিউর মেয়াদ আরো 24 ঘন্টা বাড়ানো হলো, মানে আগামীকাল পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। তবে কারফিউ মেয়াদ বাড়লেও কারফিউ কড়াকড়ি খানিকটা শিথিল করা হয়েছে। তার মানে জরুরি যে সমস্ত পরিষেবাগুলো প্রত্যেক দিনের জীবনে প্রয়োজন, সেই পরিষেবাগুলোকে ধীরে ধীরে নেপালে চালু করার চেষ্টা করা হচ্ছে। সরকারি অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি যেমনটা বললাম, জরুরি যে সমস্ত জিনিসপত্র, ধরো দুধ, ওষুধ, পাউরুটি, এই সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে 10টার মধ্যে সাধারণ মানুষ তারা বাইরে বেরিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনে নিতে পারবে। কিন্তু একাধিক ব্যক্তি, মানে এক জায়গাতে 3 বা 5-এর বেশি ব্যক্তি এক জায়গাতে জড়ো হতে দেওয়া হচ্ছে না। তারপরেই মানে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো মানুষ কেনার পরেই আবার কারফিউ কিন্তু কড়াকড়ি করা হবে। বিকেল 5টা পর্যন্ত কারফিউ কড়াকড়ি থাকবে। আবার 2 ঘন্টার জন্য বিকেলবেলা কারফিউ খানিকটা শিথিল করা হবে। মানুষ তখন বেরিয়ে প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রগুলো কয়েক ঘন্টার জন্য দরকারি কেনাকাটা করে নিতে পারবেন। তারপর আবার সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কঠোর কারফিউ থাকবে, যখন কিন্তু একসঙ্গে 3 বা 5 জনের বেশি কোনো মানুষ, মানে সাধারণ মানুষ তারা এক জায়গায় জড়ো হতে পারবেন না। এই মুহূর্তে একটা সরকার নেপালে, অর্থাৎ সেক্ষেত্রে দ্বীপ কারফিউ শিথিল করা হলেও সেটা সাময়িকভাবে শিথিল করা হচ্ছে, তাই তো? একেবারেই তাই। এবং এই মুহূর্তে যেটা গোটা নেপালের একটাই। ধন্যবাদ দীপ। আমাদের নজর থাকছে নেপালের পরিস্থিতির দিকে। ফের বিমান চলাচল শুরু কাঠমান্ডুতে। সকাল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল কাঠমান্ডুতে ইতিমধ্যেই শুরু হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর জুড়ে সেনার কড়া নিরাপত্তাও রয়েছে। ভয়ানক পরিস্থিতি নেপালে, উদ্বেগ বাড়ছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের সোনার কারিগরের কাজে নেপালে রয়েছেন দাসপুরের শতাধিক পরিবার। ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। অনেকে আবার সেটুকু যোগাযোগও করতে পারছেন না। পুজোর আগে বাড়ি ফেরার কথা, আদৌ পারবেন কিনা তা নিয়েও বড় সংশয়। আমার সাথে কালকে যোগাযোগ হয়েছিল বাবার, আজকে সকালেও করা হয়নি আর। আবার ওখান থেকে তো ডাইরেক্ট তো হোয়াটসঅ্যাপ কল করতে হচ্ছে,
হোয়াটসঅ্যাপে ব্লক করার পর তো কল হয়নি, তখন গুগল মিট থেকে বা ভাইবার থেকে বলেছিল যে কল করতে, গুগল মিট থেকে কল করা হয়েছিল। তারপরে তো আবার হোয়াটসঅ্যাপটা চালু করেছিল, কালকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। তারা বলছে আমরা এখন আছি মোটামুটি, মানে চিন্তা তো হচ্ছেই, তাদেরও চিন্তা হচ্ছে আমাদেরও হচ্ছে। মানে তারা কি বলছে, বাড়ির বাইরে টাইরে বেরোতে পারছে? বাড়ির বাইরে তারা বেরায়নি, তারা বলছে আমরা মানে বাসা ঘরের মধ্যেই আছি। ফোন যোগাযোগ পরশু পর্যন্ত ছিল, আমরা কাল থেকে পাইনি। কেন পাইনি শুনলাম নাকি লাইন কেটে দিয়েছে। অশান্ত নেপাল, পরিবারের সদস্যরা কি অবস্থায় রয়েছেন তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কলকাতায় থাকা পরিজনরা। পরিষেবা স্বাভাবিক না থাকায় ফোনেও যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে। পরিস্থিতি জানতে চোখ রেখেছেন টেলিভিশনের পর্দা। যারা কথা শেয়ার করছে, যারা কথা পাবলিক করছে, তাদেরকে ধরে মারধর করা, বাড়ি জ্বালানো এসব হচ্ছে বলে তাদের সাথে কোনো যোগাযোগ এখন হচ্ছে না। আমাদের পরিস্থিতি দেখে তো বিষয়ে একটা ভয় লাগছে, কেন কি ওইখানে আমার বাবা মা দাদা ভাই সবজনই আছে। বারবার একই কথা মনে ঘুরে যে ওরা ঠিক আছে কি না, ফোন তুলছে না, ফোনে কথা হচ্ছে না, স্টুডেন্টকেও গুলি করে মারা হচ্ছে। তো তাই জন্য এখন আমাদেরও মনে একটা ভয় আছে। অন্য কারণ আছে, ওই भ्रष्टाचार की वजह से, एक ही रीज़न है वो है प्राइम मिनिस्टर की वजह से। तो अभी वो लोग भी रिजाइन कर दिया है। अभी जो भी होना है पीस रहना चाहिए नेपाल पे भी, ये झगड़ा करके अब नहीं रहेगा। वो ज़्यादा भी हो रहा है तो प्राइवेट प्रॉपर्टी पे ही जा रहा है सब, तो इसलिए नेपाल पे पीस रहो वही है। ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং এর নামে এফআইআর দায়ের তৃণমূল কংগ্রেসের। নেপালের মতো বাংলাতেও গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন অর্জুন সিং। আর এর জেরেই পার্থ ভৌমিকের নির্দেশে সব থানায় অর্জুন সিং এর নামে অভিযোগ দায়ের করেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং, এমনই অভিযোগ পার্থ ভৌমিকে। তবে এই এফআইআর নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি নেতা অর্জুন সিং। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি সেখানে নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে, এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসেছে। কতদিন বরদাস্ত করবে বাংলার যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেনি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। কেন এই এফআইআর, কেন এই প্রসঙ্গটা উঠলো, কোথা থেকে সেই বিতর্কের সূত্রপাত হয়েছিল, অর্জুন সিং এর সেই বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। আমি বলছি বাংলার কবে ছেলে মেয়েরা লড়াই জন্য প্রস্তুত হবে? ওই শুধু ওই কি বলা যায়, ওই ক্যান্ডেল জ্বালালে এই মমতা ব্যানার্জি শাসন শেষ হবে না। নেপালের যে লড়াই, আমি অর্জুন সিং ব্যক্তিগতভাবে তাদেরকে বলছি, বাংলার মানুষকে বলছি, লড়াইতে আসুন। এই সরকার রক্ত না ঝরলে এই সরকার যাবে না। এই সরকারকে যেতে গেলে ক্ষুদিরাম হতে হবে। আমি হই, আপনি হন, যেই হোক, বিনা ক্ষুদিরাম হলে পশ্চিমবাংলায় সরকার যাবে না। এটা অত্যাচারী শাসন। নেপালে যারা আন্দোলন করেছে, আমি ব্যক্তিগতভাবে বলছি, এই আন্দোলন করে দুর্নীতির বিরুদ্ধে একটা আন্দোলনের যে রূপ দেখিয়েছে বাচ্চা ছেলেরা, ওয়েলকাম করছি। বাংলায় দরকার আছে এটা।